হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নমস্কার, আদাব। আজকের সিডিপির ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার আই থিঙ্ক 9। যদি আপনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। যদি সিডিপির কমপ্লিট থিওরি দেখতে চান তাহলে প্লেলিস্টের প্রথম ভিডিও দেখবেন, সেখানে সিডিপির কমপ্লিট থিওরি দেওয়া আছে বাংলা মিডিয়ামে। ইউটিউবের মধ্যে কখনো এইভাবে কমপ্লিটভাবে বাংলায় সিডিপি ডিসকাস করা হয় না সিটেটের জন্য, তাই আমি প্রথমবার ইউটিউবের মধ্যে বাংলায় একদম কমপ্লিট থিওরি ডিসকাস করেছি। যেভাবে কোয়েশনের মধ্যে আসে নিউ প্যাটার্ন অনুযায়ী ঠিক ওইভাবে আমি ডিসকাস করেছি, আপনারা দেখতে পারেন। যদি আপনি বাংলা সাবজেক্টের জন্য প্রিপারেশন করছেন, এই চ্যানেল থেকে প্রিপেয়ার করতে পারবেন। আপনি প্লেলিস্টের মধ্যে গেলে চ্যানেলের প্লেলিস্ট সেকশনের মধ্যে গেলে বাংলার পেডাগজি ক্লাস পেয়ে যাবেন, সেখান থেকে দেখবেন অনেক ভালো ডিসকাস করা হচ্ছে। আর আপনারা পেপার টুর যে ভিডিওগুলো আছে সেগুলি দেখবেন, কারণ আপনার জন্য সেগুলি অনেক ইম্পর্টেন্ট, আর এই ক্লাসটাও ইম্পর্টেন্ট। কোয়েশনগুলো রিপিট করতে থাকে। পেপার টুর যেটা কোয়েশন আছে সেটা 1-এর মধ্যে আসে, এটা অনেকবার হয়, আর 1-এরটা রিপিট করে 2-এর মধ্যে যায়, এটা এইভাবে হয় কারণ সিলেবাস সেম, এর জন্য। তো আজকের যে প্রথম কোয়েশন সেটা হচ্ছে, দে বিলিভ দ্যাট children's behavior can be modified by reinforcers and punishers is based on the idea that development is primarily influenced by একটা বাচ্চার বিহেভিয়ার আছে। যেমন একটা বাচ্চা বিহেভিয়ার বলতে, যেমন একটা বাচ্চা একটা ইংলিশে ওয়ার্ড বললো, ইংলিশে ওয়ার্ড বলার পর আপনি বললেন, বাহ বেটা তুমি কি সুন্দর করেছো, আরেকবার বলো দেখি, তখন আপনি তাকে রিইনফোর্স করলেন। তারপরে পানিশার্স, যেমন পানিশার্স বলতে, যেমন একটা বাচ্চা দুষ্টামি করলো, দুষ্টামি করার পর আপনি তাকে বললেন আরেকবার দুষ্টামি করবে না, আমি তোকে মারবো, আপনি পানিশ করার চেষ্টা করলেন। এটা কিসের সাথে ইনফ্লুয়েসড হয়ে? হেরিডিটির সাথে না, হেরিডিটি আর এনভায়রনমেন্টের সাথে না, এনভায়রনমেন্টস অনলি, নাইদার হেরিডিটি নর এনভায়রনমেন্ট। এই যে রিইনফোর্স আর পানিশার্স, এগুলি তো এনভায়রনমেন্টের মধ্যেই না, আপনি তো এনভায়রনমেন্টের মধ্যেই আছেন। তাহলে যখন আপনি তাকে ডান্ডা দিবেন কিংবা তাকে পুনর্বলন করবেন, এনভায়রনমেন্টের মধ্যে থেকেই করবেন। এটা সঠিক অপশন হবে অপশন নাম্বার 3, এনভায়রনমেন্ট অনলি। এখানে যে এই ট্রিকটা ইউজ হবে না যে অনলি ওয়ার্ডটা নেগেটিভ থাকে, কারণ আমাদের কোয়েশনের সাথে যেতে হবে এই জন্য, কারণ এখানে শুধু এনভায়রনমেন্টের প্রভাবগুলো দেখাচ্ছে, এখানে হেরিডিটির কোনো প্রভাব দেখাচ্ছে না। এই রিএনফোর্সমেন্টটা তো বাচ্চা তার জেনেটিক্স থেকে নিয়ে আসে না, আর পানিশার্স এটাও তো জেনেটিক থেকে নিয়ে আসে না। হ্যাঁ, এটা আমরা জানি যে আমরা যা কিছু আছি হেরিডিটি আর এনভায়রনমেন্টের রেজাল্ট আছে, কিন্তু কোয়েশনের অনুযায়ী তো আমাদের আনসার করতে লাগবে। তো সঠিক অপশনটা হচ্ছে এনভায়রনমেন্টস অনলি, কারণ এখানে শুধু এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে। যদি কালার অফ আইস, কালার অফ স্কিন এইগুলোর কথা কিছু বলতো তাহলে আমরা অন্যদিকে যেতাম, বা অন্য কোয়েশন যদি বলতো অন্য কিছু তাহলে আমরা হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট বোথ চুজ করতাম। এখানে আমরা এটা চুজ করতে পারবো না। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 2, a child can throw the ball before holding a pencil and write. Which principle of development this situation illustrates? একটা বাচ্চা একটা বলটাকে ইট্টা মারতে পারলো, লেখাটা পড়ে শিখলো, মানে লেখা শেখার আগে সে বলটাকে ইট্টা মারতে পারলো, একটা গ্লাসকে ইট্টা মারতে পারলো, একটা গ্লাসকে ধরতে পারলো, কিংবা একটা বোতলকে পুরোভাবে ধরতে পারলো, তারপরে লেখাটা শিখলো। তার গ্রস ডেভেলপমেন্টটা প্রথম হলো, তারপরে তার ফাইন মোটর ডেভেলপমেন্ট যে সেটা পরে হলো। প্রথমে ডেভেলপমেন্ট গ্রস হয়, তারপরে ফাইন হয়। গ্রস বলতে বড় মাসেল যেগুলি আছে সেইগুলির কথা, আর ফাইন বলতে যে ছোটো ছোটো মাসেলসগুলি, যেমন আঙ্গুল দিয়ে যে জিনিসগুলো করা হয় সেগুলি একটা বাচ্চা পরে শিখে, প্রথমে তার পুরো হাত দিয়ে ধরা শিখে। একটা বাচ্চা একটা পেন্সিলকে প্রথমে তার পুরো হাত দিয়ে ধরবে, তারপরে সে আঙ্গুল দিয়ে ধরা শিখবে। এটা কোন প্রিন্সিপাল হচ্ছে? সেফিলোকোটাল প্রিন্সিপাল। সেফিলোকোটাল প্রিন্সিপাল হবে না। একটা বাচ্চা যখন ডেভেলপমেন্ট, একটা বাচ্চা প্রথমে তার মাথাটা সামলানো শিখবে, তারপরে তার গর্দনা, তারপরে তার কোমর বাজু, তারপরে তার পাও, তারপরে সে চলা শিখবে, সেটা হবে সেফিলোকোটাল প্রিন্সিপাল। এখানে সেফিলোকোটাল প্রিন্সিপাল হবে না। নেক্সট অপশন হচ্ছে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। হ্যাঁ, এটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল, কারণ সেন্টার টু
প্রক্সিমো ডিস্টাল প্রিন্সিপাল হচ্ছে সেন্টার থেকে টুয়ার্ডস। একটা বাচ্চা প্রথমে বলটা পুরোভাবে ধরে তারপরে সে লেখা শেখে। এটাকে আপনি গ্রস টু ফাইনও বলতে পারেন। যদি অপশনের মধ্যে গ্রস টু ফাইন থাকতো তাহলে সেটাও হয়ে যেত, বা জেনারেল টু স্পেসিফিক ডেভেলপমেন্ট সেটাও সঠিক হতো, বা যদি কোয়েশনের অপশনের মধ্যে থাকতো যে সিম্পল টু কমপ্লেক্স সেটাও সঠিক হয়ে যেত। এটা অপশন 2 হচ্ছে সঠিক অপশন। ইউনিফর্মিটি অফ প্যাটার্ন, ইউনিফর্মিটি অফ প্যাটার্ন বলতে যে ডেভেলপমেন্টের একটা প্যাটার্ন আছে, প্রথমে যে বাচ্চার ইনফেন্সি থাকবে তারপরে চাইল্ডহুড, এটা প্যাটার্নটা বলতে পারেন সিকুয়েন্স যেটা, বা যেমন গর্দনা সামালা শিখবে, হাতগুলি সামালা শিখবে, এইভাবে এটার সাথে জড়িত করতে পারবেন। প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন মানে আপনার যে যত ধরনের ডেভেলপমেন্টটা আছে, চাहे ফিজিক্যাল হোক চাहे সোশ্যাল হোক, প্রত্যেকটি ইনক্লুড করে আপনি একসাথে একটা কাজ করেছে যে ডেভেলপমেন্টের ডোমেইনগুলো। যেমন আপনি বাইক চালান, যখন আপনি বাইক চালানোর সময় আপনার চোখটা লাগে দেখতে, তারপরে আপনার হাতটা লাগে বাইকের সামনে রাখতে, পাটা আগে নিচে রাখতে, যাতে আপনি হ্যান্ডেল করতে পারেন। মানে প্রত্যেকটা কোর্স একটা সিঙ্গেলের মতো কাজ করে, তখন সেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, মোটর অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট হ্যাপেন্স। মোটর বলতে যে গ্রস মোটর এগুলোর কথা বলা হচ্ছে, আর কগনিটিভ বলতে যত কিছু আপনার দিমাগ রিলেটেড থাকবে, আপনার যে চিন্তা করার ক্যাপাসিটি, কিংবা যেমন আপনার থিঙ্কিং, পারসেপশন, রিজনিং, ইমাজিনেশন, এইগুলি কগনিটিভের মধ্যে পড়ে। এগুলি কতটুক চলতে থাকবে, কতদিন চলতে থাকবে, চাইল্ডহুড পর্যন্ত থাকবে, অ্যাডোলেসেন্স পর্যন্ত থাকবে, কিংবা টিল পিরিয়ড অফ অ্যাডাল্টহুড পর্যন্ত থাকবে, কিংবা থ্রু আউট দি লাইফ স্প্যান মানে সারা জীবন চলতে থাকবে। একজন মানুষের মোটর কিংবা কগনিটিভ ডেভেলপমেন্টটা পুরো জীবন চলতে থাকে। একটা বাচ্চা যখন জন্ম হয় না, গর্ভের মধ্যে থাকে, তখন থেকে তার ডেভেলপ শুরু হয়ে যায় আর লাইফ স্প্যান পর্যন্ত থাকে। কগনিটিভ ডেভেলপমেন্টে যেমন চিন্তা করা, আপনি যেমন 6 বছরের মধ্যে কিভাবে চিন্তা করতেন, আর 25 বছরের একজন মানুষ কিভাবে চিন্তা করবে, ততটুকু ডিফারেন্স থাকবে। কিংবা আমরা যখন কোনো কিছু মাসওয়ারা করি, বুজুর্গদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, যারা বয়স্ক আছেন তাদের সাথে গিয়ে কোনো মাসওয়ারা করি যে ভালো হবে না খারাপ হবে, মানে বয়স্কদের বেশি জ্ঞান থাকবে, তারা অতটুকু ডেভেলপ থাকবে। অপশন 4টা হচ্ছে সঠিক। Next question number 4. Which of the following is primary agency of socialization for children? সোশ্যালাইজেশনের প্রাইমারি এজেন্সি কোনটি হবে? প্রাইমারি যেখানে বাচ্চা সবার প্রথমে সোশ্যালাইজেশন জিনিসটা কি শিখবে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, যে নর্মস কায়দাগুলো কোথা থেকে সবার প্রথমে বাচ্চা শেখে, যে ভ্যালুস যেগুলো আছে সবার প্রথমে সে একটা বাচ্চা তার ফ্যামিলির কাছ থেকে শেখে, তারপরে যে বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। প্রাইমারি সোশ্যালাইজেশন হচ্ছে ফ্যামিলি। অপশন 3-এর মধ্যে হচ্ছে সঠিক, ফ্যামিলি ইজ দি প্রাইমারি সোশ্যালাইজেশন। বাকি স্কুল, রিলিজন, কমিউনিটি এগুলো হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। এগুলি থেকে পরে শিখবে বাচ্চা সোশ্যালাইজেশন, কিন্তু প্রথমে তার পরিবার থেকে শিখবে। Next question number 5. As per Jean Piaget's ideas on language and thought, which of the following statement is true? Jean Piaget মতে যে ল্যাঙ্গুয়েজ আর থটের বিষয়ে যে জিনিসটা বলেছেন কোনটি এখানে সঠিক? থট ডিটারমাইন্স ল্যাঙ্গুয়েজ, মানে একটা বাচ্চার থটটা ল্যাঙ্গুয়েজটাকে নিশ্চিত করে। মানে একটা বাচ্চা যদি সামনে একটা পেন্সিল দেখে, পেন্সিল দেখার পর প্রথমে তার মধ্যে কিছু একটা মাথার মধ্যে থট আসবে, সাথে সাথে বলে দেবে কিছু সেকেন্ডের মধ্যে। প্রথমে থটটা হবে, তারপরে ল্যাঙ্গুয়েজটা হবে। এই কথাটা বলেছেন জিন পিয়াজে। ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন্স থট, মানে ভাষাটা কী করে ডিটারমাইন্স করে থট, এটা তো কেউ বলেন নাই। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটস আর ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। বাইগসকে বলেছেন যে বাচ্চার প্রথম যে স্টেজ, প্রথম যে 3 বছর আগ থাকবে, তখন ল্যাঙ্গুয়েজ আর থটটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, আর পরে সেগুলো মার্জ হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট আর ইনেট প্রপোজিশনস, এটা কেউ তো বলে নাই। বা
একটা বাচ্চা যে কোনো একটা জিনিস দেখবে, প্রথমে তার মাথার মধ্যে থট আসবে, সাথে সাথে সে ল্যাঙ্গুয়েজ বলবে। এটা অপশন 1 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6। টু গ্লাস হোল্ড দি সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ইট, মানে দুইটা গ্লাস সেম অ্যামাউন্ট, একটা গ্লাস আছে, ধরে নেন একটা গ্লাস আছে এইটা, এটার মধ্যে যতটুকু জল ধরে, আর এইটা গ্লাস আছে এরকম একটু একটু চ্যাপটা ধরে করে নেন, চ্যাপটা, কিন্তু এটার মধ্যে যতটুকু পানি ধরবে এটার মধ্যে অতটুকু ধরবে। ইট অনু থিংস দ্যাট দি টলার গ্লাস হোল্ডার মোর ওয়াটার দেন দি ওয়াইডার বাট শর্টার গ্লাস, মানে এই যে গ্লাস যেটা আছে সেটার মধ্যে কম পানি ধরবে, আর এটা গ্লাস যেটা এটার মধ্যে বেশ পানি ধরবে অনু মনে করছে। অ্যাকর্ডিং টু জিন পিয়াজে দিস রিজনিং অনু ইজ ডিউ টু, এটা কিসের গুণ, মানে কিসের জন্য এটা বলছে? সেন্ট্রেশন, সিরিয়েশন, কনজারভেশন, ম্যাচুরেশন হচ্ছে মানে একটা বাচ্চা যত সময় না ম্যাচিওর হবে তুমি তাকে ততটুকু পড়াতে পারবে না। ম্যাচুরেশনটা হেরিডিটির সাথে সম্পর্কিত, সময়ের সাথে যে ক্যারেক্টারগুলো আনফোল্ড হবে তখন ম্যাচুরেশন বলা যাবে, মানে একটা বাচ্চার যখন সময় আসবে তার দাগটা বের হবে, এটা হচ্ছে ম্যাচুরেশনটা হেরিডিটির সাথে সম্পর্কিত থাকে। আর পিয়াজে ম্যাচুরেশনকে ইম্পর্টেন্ট দিয়েছেন। কনজারভেশন, যখন অনু বুঝে যাবে একটা গ্লাস, এই গ্লাসে যতটুকু পানি আর এই মোটা গ্লাসে যতটুকু পানি ধরবে, মানে দিওগুলোর মধ্যে সমান আছে, যেটা বুঝে যাবে, এই বুঝাটাকে বলা হবে কনজারভেশন। সিরিয়েশন হচ্ছে সেটা যে 2, 3, 4 এগুলিকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারের মধ্যে লাগানো, এটা পারে, এটা হবে সিরিয়েশন আর কনজারভেশন এইগুলি হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজের ক্যারেক্টারিস্টিক। এটার সঠিক অপশন হচ্ছে সেন্ট্রেশন, মানে অন্য শুধু গ্লাসের লম্বাটা দেখছে, তার যে শেপ কিংবা তার যে শুধু শেপের দিকে খেয়াল করছে, কতটুকু যে তার ওয়াইডার আছে এটা খেয়াল করছে না, শুধু লম্বাইটা খেয়াল করছে, এই জন্য এটা হচ্ছে সেন্ট্রেশন, মানে একটা অ্যাসপেক্ট দেখছে। একটা বরফ, যে শুধু এটা বরফই বরফ, যে বরফটা গলে গলে জল হতে পারে এই দিকটা খেয়াল করছে না, বরফ মানে শুধু বরফই বরফ এই দিকটা খেয়াল করছে, এটা হচ্ছে সেন্ট্রেশন। Next question number 7. Reversibility, the ability to reverse action is basic accomplishment of which stage as given in the Piaget's theory cognitive development. রিভার্সিবিলিটি একটা জিনিস আর ইরিভার্সিবিলিটি একটা জিনিস। এই রিভার্সিবিলিটিটা কখন একটা বাচ্চা অ্যাচিভ করতে পারে এই কথাটা বলা আছে কোন স্টেজের মধ্যে। রিভার্সিবিলিটি যেমন একটা বাচ্চাকে আপনি স্কুলে নিয়ে গেলেন, তাকে 3-4টা রাস্তা ঘুরিয়ে ফিরিয়ে স্কুলের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে তাকে দিয়ে বললেন তুই যাওয়ার সময় ঘরে এসে যাস, তখন বাচ্চাটা কি বলল, না আমি ঘরে আসতে পারবো না, আমার রাস্তাটা আমি ভুলে গেছি। এই যে তার রিভার্স করার সময়টা, মানে সে বলতে পারছে না সেটা। এখানে রিভার্সিবিলিটি বলছে যে একটা বাচ্চা কখন মানে রিভার্স করতে পারবে, কোন স্টেজে, যে বাচ্চাকে আমি 3-4টা রাস্তা ঘুরিয়ে স্কুলে নিয়ে দিয়ে বললাম তুই ঘরে আসিস, তখন একটা বাচ্চা কী করে ঘরে আসতে পারবে, এই রিভার্স করতে পারবে, এটা কোন স্টেজের মধ্যে? এটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে। অপশন 3টা হচ্ছে সঠিক। যদি পারতো না, যে সে ঘুরে আসতে পারতো না, তখন তাকে বলা যেত প্রি অপারেশনাল স্টেজের মধ্যে। সেন্সরি মোটর স্টেজ, এর এই স্টেজগুলি পিয়াজে দিয়েছেন, যে সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। সেন্সরি মোটরের স্টেজ হচ্ছে 0 থেকে 2 বছর, তারপরে প্রি অপারেশনাল 2 থেকে 6 বছর, আর কনক্রিট অপারেশনাল স্টেজ হচ্ছে 6 কিংবা 7 অপশনের মধ্যে থাকতে পারে, 7 থেকে 11। আর ফর্মাল অপারেশনাল স্টেজ হচ্ছে যে 11 থেকে 15 কিংবা 11+ মনে করে নেন, কারণ অপশন থেকে আপনি এলিমিনেট করে বার করতে পারবেন এই যে এইজগুলো। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8. A mathematics teacher is using more skilled peers to support and guide the other students. Which theoretical frame is she trying to apply in the class? একটা ক্লাসের মধ্যে গ্রুপ, পেয়ার
এইগুলিকে ইম্পর্টেন্ট দিয়েছেন। আর যে একটা বাচ্চা যদি কিছু না শিখতে পারে তার পিয়ারটা তাকে শেখাবে, মানে তার পিয়ার টিচিংকে ইম্পর্টেন্ট দিয়েছেন। এই কোন থিওরি গ্রুপ কিংবা পিয়ারকে ইম্পর্টেন্ট দেয়? ভাইগস্কির থিওরি। লেভ ভাইগস্কির থিওরি অন সোশিয়াল কনস্ট্রাকটিভিজম, অবশ্যই অপশন 1 হচ্ছে সঠিক। বিএফ স্কিনার বলেন ইমিটেশন নকল, এইগুলি এটা নয়। জেরমস ব্রুনার নয়। জিন পিয়াজে এখানে নয়, কারণ এখানে পিয়ার গাইড বলতে স্কেপ ফোল্ডিংগুলোর কথা বলা হচ্ছে। অপশন 1 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9, which of the following is the basis of লেভ ভাইগস্কি ভিউজ অফ ডেভেলপমেন্ট? যে লেভ ভাইগস্কির ভিউজ ডেভেলপমেন্টের বিষয়ে কোনটি সঠিক থাকবে? ম্যাচুরেশন অ্যান্ড কালচার। ম্যাচুরেশনকে পিয়াজে ইম্পর্টেন্ট দিয়েছেন, কালচার ভাইগস্কি ইম্পর্টেন্ট দিয়েছেন, এটা হবে না। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিজিক্যাল ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজটাকে ভাইগস্কি ইম্পর্টেন্ট দিয়েছেন কিন্তু ফিজিক্যাল ওয়ার্ডটাকে পিয়াজে ইম্পর্টেন্ট দিয়েছেন, এটা হবে না। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, ভাইগস্কির মতে সোশিয়াল কালচার ল্যাঙ্গুয়েজ এটা একটা বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য অনেক প্রভাব পড়ে। এখানে সঠিক অপশন কোনটা আছে? অপশন 3-র মধ্যে ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে কালচার আছে। অপশন 3-র মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যাচুরেশন, ল্যাঙ্গুয়েজ দিয়েছেন ইম্পর্টেন্ট ভাইগস্কি কিন্তু ম্যাচুরেশন দিয়েছেন পিয়াজে, এটা হবে না। অপশন 3 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, জেন্ডার ইজ এ ড্যাশ কনসেপ্ট। জেন্ডার কি? জেন্ডার হচ্ছে সোশিয়াল কনস্ট্রাক্ট। আর সেক্স কি? সেক্স হচ্ছে বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট। একটা ছেলে কি করবে? জিন্স পরবে, শার্ট পরবে, কিংবা টি শার্ট পরবে, জিন্স পরবে, এটা কে দিয়েছে? এটা সমাজই দিয়েছে। এটা হচ্ছে জেন্ডার সোশিয়াল কনস্ট্রাক্ট। অপশন 3 হচ্ছে সঠিক। আর সেক্স যেটা, সেটা হচ্ছে বায়োলজিক্যাল। একজন মেয়ে একজন ছেলে, এটা জন্ম হয়েছে মেয়ে হয়ে জন্মেছে, এটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসপেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11, নিতা ক্যান ক্যাটাগরাইজ অ্যান্ড ক্লাসিফাই all varieties of animals, plants and metals and minerals as per Howard Gardner theory multiple intelligence. Which of the following type of intelligence is she demonstrating? মিনা কি করছে? ক্লাসিফাই করতে পারছে অ্যানিমেলস, প্ল্যান্টস, মেটালস, মিনারেলস। এগুলি কিসের সাথে সম্পর্কিত? ইভিএস এর সাথে সম্পর্কিত, কিংবা এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত, এগুলি ন্যাচারালের সাথে সম্পর্কিত। এই ন্যাচারাল জিনিসটা ন্যাচারালিস্টিকের মধ্যে পড়ে। অপশন 2টা হচ্ছে সঠিক। এই যে কোয়েশন যেটা, যে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স কী জিনিস আপনি বুঝতে পারবেন না, যে কোয়েশনটার মধ্যে ইভিএসের কথা কিছু আসেনি, যে আমরা ইভিএস সাবজেক্টের মধ্যে যে কোনো জিনিস পড়ি সেই বিষয়ে কিছু আসেনি। এই বিষয়ে থাকলে দেখবেন সেটা হয়ে যাবে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। অপশন 2 হচ্ছে সঠিক অপশন। হাওয়ার্ড গার্ডেনার বলেছেন যে একজন মানুষের বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স থাকতে পারে। ইন্টেলিজেন্স কোনো সিঙ্গেল ফ্যাক্টর নয় বা জেনারেল ফ্যাক্টর নয়, অনেক ফ্যাক্টর হতে পারে, এ সেট অফ ক্যাপাবিলিটিস হতে পারে। ইন্টারপার্সোনাল হচ্ছে সেই ধরনের ইন্টেলিজেন্স আপনি অন্যের ফিলিংস কিংবা অন্যের ডিজায়ার, অন্যের মোটিভটা বুঝতে পারছেন কিংবা বুঝেন, তখন আপনি ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স আছে। লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স যারা ওয়ার্ডস নিয়ে খেলা করতে পারে কিংবা ভাষা নিয়ে, তারা অনেক ভাষার মধ্যে পাকড় আছে, ভাষা দিয়ে মানুষকে ট্রিক করে ইউজ করতে পারে, তাদেরকে বলবেন লিঙ্গুইস্টিক। একজন যে কবিতা লিখে, যে বুক লিখে, তাদেরকেও লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বলা হয়। ইন্ট্রাপার্সোনাল যখন আপনি নিজের বিষয়ে চিন্তা করেন, আপনি কি কখন কাঁদে দেবেন আপনি এই বিষয়ে জানেন, আপনার প্রতি মানে আপনার যে বিশ্বাস সেগুলি আপনি নিজের দিকটা খেয়াল করেন, তখন সেটা হবে ইন্ট্রাপার্সোনাল। এখানে সঠিক অপশন হচ্ছে অপশন 2। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, টু ক্যাটার টু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন হার ক্লাস প্রাইমারি স্কুল টিচার শুড, মানে একজন প্রাইমারি স্কুল যেমন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ধরে, এই 5 পর্যন্তের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সগুলিকে আপনি কেয়ার করেছেন কিংবা ধ্যান রাখছেন। এখানে ধ্যান রাখতে হলে টিচারের কী করা উচিত? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে আমাদের মধ্যে ব্যক্তিগত বিভিন্নতা হতে পারে। আমি কিবানি বলতে মেবি আমি বসে বসে পড়তে ভালোবাসি, আপনি মেবি লেটে পড়তে ভালোবাসেন। এটা হচ্ছে আমাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স।
মেবি আমি লেটে লেটে পড়তে ভালোবাসি আর আপনি বসে বসে পড়তে পারেন। আপনি আমার থেকে সুন্দর হতে পারেন, আমি কালো হতে পারি। আপনি মুসলিম হতে পারেন, আমি হিন্দু হতে পারি, কিংবা আমি মুসলিম হতে পারি, আপনি হিন্দু হতে পারেন। এইগুলি হচ্ছে আমাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আমার পড়ার স্টাইল একরকম হতে পারে, আপনার পড়ার স্টাইল আরেক রকম। আপনার মানে প্রত্যেক জিনিসের মধ্যে আমাদের মধ্যে ডিফারেন্স আছে, এটা আমরা সেম নয়, এই কথাটাই বোঝাতে চাইছে। So make strict rules for everyone in class and punish children who discover her. আপনি স্ট্রিক্ট, খুব বেশি স্ট্রিক্ট থাকবেন, পানিশ করবেন বাচ্চাদেরকে, প্রত্যেক বাচ্চাদেরকে। কখনো এটা করবেন না। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে এটা আপনার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। কখনো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা বাধা হয় না। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইজ নট অ্যান অবস্টাকেল। ফোকাস অন স্ট্যান্ডার্ডাইজ পেপার পেন্সিল, মানে আপনি পেপার পেন্সিলের টেস্টগুলোকে বেশিরভাগ ইম্পর্টেন্ট দিবেন না। হ্যাভ ইউনিফর্ম কারিকুলাম অ্যান্ড পিস অফ লার্নিং ফর অল, প্রত্যেকের জন্য সমান কারিকুলাম তৈরি করে দেবেন না। একজন বাচ্চা কি মেবি চোখে দেখতে কম পারে, একজন কম শুনতে পারে, আপনি ইন্ডিভিজুয়ালের নিড অনুসারে কারিকুলামগুলো তৈরি করবেন, তখন গিয়ে বলা যাবে আপনি ইনক্লুসিভ এডুকেশন পড়াচ্ছেন। প্রোভাইড ডাইভার্স লার্নিং এক্সপিরিয়েন্স টু দি স্টুডেন্টস, অবশ্য আপনি ডাইভার্স লার্নিংগুলোকে এক্সপিরিয়েন্সগুলোকে বাচ্চাদের সাথে জড়িত করছেন, মানে প্রত্যেক বাচ্চাকে ইম্পর্টেন্ট দেওয়াবেন, প্রত্যেক বাচ্চার নিড অনুসারে কারিকুলামগুলি তৈরি করবেন ডাইভার্সভাবে, ডিফারেন্সিয়েটভাবে। অপশন 4 হচ্ছে সঠিক, বাকিগুলো নেগেটিভ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13। 8-year-old Rohit reasons stealing is wrong because stealing behavior can lead to his rejection by others. As per Lawrence Kohlberg theory of moral development, which stage displaying? কোন স্টেজের মধ্যে আছে যে রোহন 8 বছরের একটা বাচ্চা, সে কী করছে, চুরি করছে না, যদি চুরি করে তাকে রিজেক্ট করা দেবে। গুড বয়, গুড গার্ল ওরিয়েন্টেশন, পানিশমেন্ট, অবিডিয়েন্স পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স ওরিয়েন্টেশন। পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স ওরিয়েন্টেশন তখন হবে যখন তাকে বলা হবে যে চুরি করবে না, যদি তুই চুরি করিস তোকে পানিশমেন্ট দেওয়া হবে, তোকে ডান্ডা দেওয়া হবে। তো এখানে ডান্ডার কিছু গব হয় নাই, তাকে পানিশমেন্ট বলা হয় নাই, মানে তোমাকে রিজেক্ট করে দেব। তুই যদি আজ থেকে চুরি করিস তাহলে তুই আমার ছেলে নয়, এইভাবে বলে দেন যে একজন মা বলতে পারেন একটা ছেলেকে, কিংবা আমি তোকে আর কখনো আদর করব না। এখানে এই কথা, প্রেজের কথা, অনেস্টির কথা বলা হচ্ছে। সোশিয়াল অর্ডার ওরিয়েন্টেশন, এখানে যে চুরি করব না এটা মহাপাপ, এটা এ ধরনের নয়। ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, যে একদম হাইয়েস্ট লেভেল, এখানে এইভাবে কিছু কথা বলা হচ্ছে না। এটা হচ্ছে গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন, যে একটা গ্রুপের মধ্যে তোমাকে রাখা হবে না, তুমি যদি এই কাজটা করো তাহলে তোমাকে আমাদের গ্রুপ থেকে বার করা হয়ে যাবে, তোমাকে গ্রুপের মধ্যে রাখা হবে না, এইটা সঠিক হবে। পানিশমেন্টের সাথে আপনি মিল করবে না কোয়েশনকে, কারণ আর এটা অফিসিয়াল আনসার কি, অপশন 1 হচ্ছে সঠিক। যদি বলা হতো যে তোমাকে পানিশমেন্ট করা হবে তখন সেটা হয়ে যেত, অপশন 1 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন নাম্বার 14। A collection of students work on a variety of tasks throughout the means of keeping a record of their performance is known as। A collection of students work, বাচ্চার যে ওয়ার্কস আছে, ওয়ার্কসগুলো আপনি কালেকশন করে রাখছেন, এটা কোথায় রাখছেন বা এটাকে কী নামে জানা যায়? একটা বাচ্চার আর্টসের মধ্যে ভালো, তার আর্টসের পেপারটা রাখছেন, কিংবা যে কোনো জিনিসের প্রতি তার ভালো ভালো জিনিসগুলো খুঁজে খুঁজে আপনি বেছে বেছে রাখছেন, তার একটা ফটো রাখছেন। এই জিনিসগুলো কি, কোন, এটা ফাইল না, এটা ফাইল না, ফাইল তো নর্মাল অপশন। রুব্রিক্স, এটা রুব্রিক্স নয়। বাচ্চার বিভিন্ন জিনিস আপনি কালেক্ট করে রাখছেন, এটা হচ্ছে পোর্টফোলিও, অপশন 4, এটা সঠিক। এই কোয়েশনটা আপনি একবার পড়ে নেবেন কিংবা এটা লিখে নেবেন, কারণ এই যে পোর্টফোলিওর বিষয়ে সিডিপির মধ্যে আসে, বাংলার মধ্যেও আসে, ইংলিশের মধ্যেও আসে, তারপরে ইবিএসের মধ্যেও আসে, এটা থেকে কোয়েশন আসে পোর্টফোলিও থেকে। Next question number 15. In a progressive school, the education imparted will make the children, progressive স্কুলের মধ্যে চিলড্রেন কী রকমের থাকবে? অ্যাক্টিভ এক্সপ্লোরার্স, অ্যাক্টিভ ফলোয়ার্স মানে যা কিছু করানো হচ্ছে তা ফলো করবে এটা নয়। প্যাসিভও নয়, প্যাসিভ এক্সপ্লোরার্সও নয়, অ্যাক্টিভ এক্সপ্লোরার্স হবে, অপশন 1 হচ্ছে সঠিক। অ্যাক্টিভ এক্সপ্লোরার্স, প্রগ্রেসিভ স্কুল কিংবা প্রগ্রেসিভ এডুকেশন, এগুলির মধ্যে বাচ্চা অ্যাক্টিভ থাকবে।
লার্নিংটা মিনিংফুল হবে, ক্লাসগুলো কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে করানো হবে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 16, ফ্লুয়েন্সি, ইলাবোরেশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি আর ক্যারেক্টারিস্টিক অফ ক্রিয়েটিভিটি। অপশন হচ্ছে 3, সঠিক অপশন ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটির 4টা এলিমেন্ট আছে, ফ্লুয়েন্সি, ফ্লেক্সিবিলিটি ও এই 4টা হচ্ছে ক্রিয়েটিভিটির এলিমেন্ট। ফ্লুয়েন্সি মানে একটা যদি প্রবলেম আসে আপনি অনেকটা সলিউশন বার করতে পারবেন, মাল্টিপল সলিউশন বার করতে পারবেন। ফ্লেক্সিবিলিটি মানে মাল্টিপল তালিকা হবে, একটা ফ্লেক্সিবল থাকবে। অরিজিনালিটি মানে নতুনভাবে বাচ্চা কিছু আবিষ্কার করতে পারবে। ইলাবোরেশন এগুলি ডিটেইলভাবে ইউজ করতে পারবে। এটা অপশন 3 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17, ইনক্লুশন অফ স্টুডেন্ট উইথ অর্থোপেডিক চ্যালেঞ্জেস রিকোয়ার্স। অর্থোপেডিক যে আপনি যখন একটা হাড্ডির প্রবলেম হয় অর্থোপেডিক্স কাছে দেন, মানে হাড্ডির ডক্টরকে অর্থোপেডিক্স বলা হয়। একটা বাচ্চা যার হাড্ডির প্রবলেম আছে এই ধরনের বাচ্চাকে আপনি ইনক্লুড করছেন, এটা কি ধরনের? এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। স্ট্যান্ডার্ডাইজ কারিকুলামস, তাদেরকে স্ট্যান্ডার্ডাইজ কারিকুলাম দেওয়া হবে না, স্ট্যান্ডার্ডাইজ নেগেটিভ, প্রত্যেকের জন্য সেম এ ধরনের না। ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্সেসিবিলিটি, অবশ্যই এটা করতে পারেন। যে বাচ্চার হাড্ডির সাথে প্রবলেম আছে আপনি ক্লাস উপরের মধ্যে না রাখে ক্লাসটা নিচের মধ্যে রাখতে পারেন। যদি সিঁড়ি থাকে সেগুলো লিফট লাগিয়ে দিতে পারেন। এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, স্কুলের যে বিল্ডিং আছে সেটার মধ্যে পরিবর্তন আনতে পারবেন। বাচ্চার নিড অনুসারে কারিকুলামটা ডিজাইন করাবেন। রিজিড অ্যাটিটিউড অথরিটি, রিজিড নয় ফ্লেক্সিবল হবে। প্লেসমেন্ট ইন স্পেশাল স্কুল, তাকে আপনি বা এই বাচ্চাটাকে স্পেশাল স্কুলের মধ্যে দিয়ে দেবেন না, সেগ্রিগেট করবেন না বাচ্চাকে। অপশন 2 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 18, ডিসলেক্সিয়া ইজ জেনারেলি ক্যাটাগরাইজড। যে ডিসলেক্সিয়াটা কিসের সাথে ক্যাটাগরাইজ করা আছে? স্পেকট্রাম অফ লার্নিং ডিসঅর্ডার। হ্যাঁ, ডিসলেক্সিয়া হচ্ছে একটা লার্নিং ডিসঅর্ডার। এই যে লার্নিং ডিসঅর্ডার কিংবা লার্নিং ডিসঅর্ডারের মধ্যে আরও জিনিস পড়ে, যেমন ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, এইগুলি। লার্নিং ডিসঅর্ডার বা লার্নিং ডিসেবিলিটি এটাকে স্যামুয়েল ক্রিক নামে একজন ব্যক্তি দিয়েছেন। ডিসলেক্সিয়া একটা বাচ্চা পড়ার সাথে সম্পর্কিত, মানে একটা বাচ্চা পড়তে অসুবিধা বোধ করে কিংবা তার পড়তে ইচ্ছা হয় না, মানে যে কোনো জিনিস পড়ার সাথে সম্পর্কিত থাকবে সেটা হবে ডিসলেক্সিয়া। মাইল্ড মেন্টাল রিটার্ডেশন নয়, এটা সাইকোসোশিয়াল ডিসঅর্ডারও নয়, কমন মোটর এটাও নয়, এটা হচ্ছে লার্নিং ডিসঅর্ডার কিংবা লার্নিং ডিসেবিলিটি। আর এটা নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, মানে বাচ্চার যে ব্রেন আছে সেই ব্রেনের সাথে কিছু একটা প্রবলেম আছে। মোটর হলে মানে আঙ্গুলের মধ্যে দেখা যাবে না, এটা দেখা যায় না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19, ড্যাশ ইজ নট প্রিন্সিপাল অফ ইনক্লুসিভ টিচিং। ইনক্লুসিভ টিচিংয়ের জন্য কোনটি প্রিন্সিপাল হবে না, মানে আমাদের সঠিক 9টি বার করতে হবে। নেগেটিভটা ইকুইটি তো আপনি সবাইকে সমান দিয়েছেন, অবশ্যই এটা পজিটিভ। সেগ্রিগেশন অ্যান্ড লেভেলিং, কখনো একটা বাচ্চাকে আপনি বলতে পারবেন না তোকে আমি স্কুল থেকে বের করে আমি কী করব, স্পেশাল স্কুলের মধ্যে নিয়ে অ্যাডমিশন দেবো বা তুই স্পেশাল স্কুলে যা, কখনো বলবে না। লেভেলিং, তুই বেশ পারস, তুই পুয়ার, তুই গরিব, তুই ধনী, এইভাবে আপনি লেভেল করবেন না, এটা কখনো করবেন না। সিস্টেমেটিক অ্যাডাপ্টেশন অফ ডাইভার্সিটি, বাচ্চার নিড অনুসারে আপনি অ্যাডাপ্টেশনগুলো করবেন, অবশ্যই এটা পারেন। অ্যাকসেপ্টেন্স অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যে একটা বাচ্চা কালো কিংবা ফর্সা কিংবা ল্যাঙ্গুয়েজের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ভাষা কিংবা যে কোনো জিনিস তার মধ্যে আপনি অ্যাকসেপ্ট করছেন, তাকে ভ্যালু দেওয়াবেন, এটা হবে। সো আমাদের নট আনসারটা বার করতে হবে। অপশন 2 হচ্ছে নট, সেগ্রিগেশন অ্যান্ড লেভেলিং। সেগ্রিগেশন ইজ দি এগেনস্ট ল অফ নেচার। যখন আমাদের নেচার, প্রকৃতি আমাদের প্রত্যেককে সমানভাবে জিনিস দিয়েছে, যদি বৃষ্টিতে প্রত্যেকের বৃষ্টিটা ফিল করতে পারে, এইভাবে আপনি কখনো সেগ্রিগেট করবেন না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 20, অ্যাসারশন অ্যান্ড রিজনিং। চিলড্রেন বিলঙ্গিং টু দি পটার কমিউনিটি লার্ন কনজারভেশন অফ মাস আর্লিয়ার দেন কনজারভেশন অফ নাম্বার। Learning and development take place in socio-cultural context. कुमार समुदाय से संबंधित बच्चे संख्या संरक्षण से पहले
দ্রব্যমান সংরক্ষণ শিখ লেতে হ্যায়, মানে একটা কুমার কমিউনিটির একটা বাচ্চা সংখ্যা জ্ঞানের এর আগে কি করে দ্রব্যমানগুলো সে বুঝে নেয়। এই যে তার যে এক্সপিরিয়েন্স, এটা সঠিক। একটা বাচ্চা যে এক্সপিরিয়েন্স নিয়ে আসে তার এক্সপিরিয়েন্সটাকে আপনি মূল্য দেবেন, এটা অপশন একদম সঠিক। যেমন একটা বাচ্চা সেই ঘর থেকে আসে যে ঘরের মধ্যে সব দেওয়া হয়, মানে একটা দোকান দেওয়া হয়, এই দোকানের ঘরের বাচ্চাটার ক্যালকুলেশনটা অনেক ফাস্ট থাকবে। আপনার যে একটা বাচ্চা কিংবা আপনার থেকেও ফাস্ট থাকতে পারে একটা বাচ্চার ক্যালকুলেশন। সো এটা মানে ইম্পর্টেন্ট দেবে এটাকে, আর এটা একদম সঠিক। দেখবেন কারণটা দিয়েছে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট টেক প্লেস ইন সোশিও কালচারাল কনটেক্সট। অবশ্য কারণ তার যে কালচার যেটা আছে, তার পটার কমিউনিটির মধ্যে সে এগুলো আগে থেকেই শিখে আসলো, তার কালচারটাকে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে। লার্নিংটা হচ্ছে কালচারের উপর ডিপেন্ড করে, অবশ্য ডেভেলপমেন্টও কালচারের মধ্যে ডিপেন্ড করে। এখানে দুটি সঠিক, আর একটি আরেকটির সাথে রিলেটেড আছে। বোথ এ অ্যান্ড আর টু আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট question number 21. When students learn a behavior through observation, the first step of the process is that they must. একটা বাচ্চা অবজারভেশনের থ্রুয়ে যখন কিছু শিখতে চায়, সবার প্রথম তার কোন স্টেপটা লাগবে? অবজারভেশন লার্নিং এটা দিয়েছেন আই থিঙ্ক ভেন্টুরা। মানে আপনি কোনো একটা জিনিস অবজার্ভ করে শিখেন। যখন আপনি আপনার মা কোনো কাজ করেন, সেই কাজটা আপনি অনেক ধ্যান দিয়ে দেখবেন, কিংবা যে কোনো একজন কাজ করছে সে অবজার্ভ করবেন কীভাবে অ্যাক্টার্সগুলো মডেলিং করছে, আপনি দেখছেন, তারপরে আপনি ইউজ করছেন। মেকআপ যখন একটা মেয়ে মেকআপ করে, সেই মেকআপটা আপনি অবজার্ভ করছেন। অবজার্ভ কখন করবেন? সবার প্রথমে কি করবেন? অ্যাটেনশন দিবেন, মানে মনোযোগ দিবেন। এখন যদি আপনি এই সিডিপিটা আমি কীভাবে পড়ছি এটা অবজার্ভ করেন, যদি অ্যাটেনশন না দেন আপনি এটা অবজার্ভ করতে পারবেন না। রিমেম্বার দি অ্যাকশন অফ দি মডেল। রিমেম্বার মানে মনে করবেন। প্রথমে কি করবেন? আপনি অ্যাটেনশন করবেন, মনোযোগ দেবেন। পে অ্যাটেনশন টু দি মডেল। যে মডেল করে দেখাচ্ছে তার দিকে আপনি অ্যাটেনশন করবেন। র্যাম্প ওয়ার্ক যখন একজন মেয়ে করে, তখন আরেকটি মেয়ে তাকে ফোকাস করবে, অ্যাটেনশন দেবে, মনোযোগ সহকারে দেখবে। অপশন 1টা হচ্ছে সঠিক, অপশন 2 হচ্ছে সঠিক। পে অ্যাটেনশন। অ্যাসেসমেন্ট অফ দেয়ার অ্যাক্টস, ইমিটেশন, এগুলো আপনি একদম লাস্টে করবেন। রিপিট অ্যান্ড প্র্যাকটিস, এটা লাস্টে করবেন। সবার প্রথমে কি করবেন? পে অ্যাটেনশন। সবার প্রথম স্টেপ হচ্ছে অ্যাটেনশন করা, তারপর হচ্ছে রিমেম্বার করা, মানে যেটা দেখছেন মনে যেন থাকে। তারপরের কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 22. আন্ডারস্ট্যান্ডিং দি এরর মেড বাই লার্নার্স ইট ইজ ইম্পর্টেন্ট ফর এ টিচার। বাচ্চারা যেগুলো ভুল করছে সেগুলি টিচারের বোঝা ইম্পর্ট্যান্ট। কারণ কি? শি ক্যান আইডেন্টিফাই উইক অ্যান্ড ব্রাইট লার্নার্স। এই জন্য তিনি বুঝবেন যে কোন স্টুডেন্টরা স্লো আছে আর কোন স্টুডেন্টরা ব্রাইট আছে, মানে কমজোর পড়ার মধ্যে আর বেশি ভালো পড়ার মধ্যে। এটার জন্য তিনি এররগুলো খুঁজবেন না। শি ক্যান আন্ডারস্ট্যান্ড দি লার্নার থট প্রসেস। তিনি কি করবেন? টিচার যে বাচ্চারা কিভাবে চিন্তা করছে সেই বিষয়ে তিনি জানতে পারবেন, বোঝার চেষ্টা করবেন, অবশ্য হতে পারে। শি ক্যান ইনফর্ম প্যারেন্টস অ্যাবাউট দি লার্নার্স কেয়ারলেসনেস। এই যে তার কেয়ারলেসনেস, সে ভুল করছে সেটার জন্য প্যারেন্টসকে ইনফর্ম করাবেন না। শি ক্যান সেগ্রিগেট অ্যান্ড র্যাঙ্ক দি লার্নার্স। কোন র্যাঙ্কের মধ্যে আছে, ফার্স্ট র্যাঙ্কের না সেকেন্ড র্যাঙ্কের, এই জন্য আর সেগ্রিগেট করবে না, এটাও না। অপশন 2 হচ্ছে সঠিক। শি ক্যান আন্ডারস্ট্যান্ড দি লার্নার্স থট প্রসেস। বাচ্চারা কীভাবে চিন্তা করছে সেটা জানবে। অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন নাম্বার 23. ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 স্টেট দিট লার্নিং শুড বি। কীভাবে লার্নিংটা হবে এনইপি 2020-র মধ্যে? কন্টেন্ট ওরিয়েন্টেড, মানে কারিকুলামটাই একদম ফিক্সড হবে, এগুলো বলা হচ্ছে কারিকুলাম ওরিয়েন্টেড। টেক্সট বুক সেন্ট্রিক, বইয়ের শুধু বই দিয়ে না। এক্সপিরিয়েন্সিয়াল বিহেভিয়ারিস্টিক নয়, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং হবে। বাচ্চা এক্সপিরিয়েন্স ইম্পর্টেন্ট দেওয়া হবে, অ্যাক্টিভিটিগুলোকে ইম্পর্টেন্ট দেওয়া হবে। এক্সপিরিয়েন্স বলতে আপনি অ্যাক্টিভিটিটাকে মনে করে নেন। কাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অনুসারে আপনি অ্যাক্টিভিটি করাবেন। একজনকে মেবি কিছুজনকে ফিল্ড ট্রিপে নিয়ে যেতে পারেন, এই ধরনের অ্যাক্টিভিটি আপনি অ্যাড করবেন। নেক্সট কোয়েশন নাম্বার 24. তানভি প্র্যাকটিসেস ডিপ
deep breathing just before the onset of examination. She is using strategy to cope with the anxiety. অ্যাংজাইটির সাথে লড়ছে তানবি। এক্সামের মধ্যে গেছে, গিয়ে সিটের মধ্যে বসছে, তখন নিঃশ্বাস ফেলছে, কিছু নিঃশ্বাস ফেলছে, একদম শ্বাসটা নিচে ডিপভাবে। তখন কি করছে? প্রবলেম সলভিং করছে না, ইমোশনাল ম্যানেজমেন্ট করছে, অ্যাভয়েডেন্স করছে, ডিনাই করছে না, এটা তার ইমোশনটাকে ম্যানেজমেন্ট করছে। আপনি যখন এক্সামের মধ্যে যাবেন, পেপারটা হাতে নেবেন, হাতে নেবার আগে কী করবেন? হাতে নিয়ে রেখে দেবেন, তারপরে একটু লম্বা করে শ্বাসটা 3-4 বার নেবেন, তখন আপনি রিল্যাক্স ফিল করবেন, ইমোশনটা ম্যানেজমেন্ট হবে, যে অ্যাংজাইটি ভিতরের মধ্যে আছে সেটা একটু, বা স্ট্রেস যেটা আছে সেটা একটু কম হবে, এটা ইমোশন ম্যানেজমেন্ট হচ্ছে। Next question, question number 25. During the lockdown, due to the COVID-19 pandemic, Rohini likes to read the storybooks her elder sister had without any promoting for anybody. রোহিণী তার বোনের বুকগুলো পড়ছে কোভিড-19-এর সময়, কেউ তাকে বলছে না যে তুই পড়তে হবে, কোনো কিছু নয়। তাহলে রোহিণী কি কম্পিটিটিভ লার্নার? এখানে কম্পিটিশনের তো কথাই আসছে না, কারণ রোহিণী তো বোনের সাথে কম্পিটিশন করবে না। ইন্টেন্সিক্যালি মোটিভেটেড লার্নার মানে তার পড়তে ভালো লাগে, এই জন্য পড়ছে। যখন পড়াটা ভালো লাগে, নিজের মধ্যে রিজনটা থাকে, তখন হয় ইন্টেন্সিক্যালি মোটিভেশন। অপশন 2 হচ্ছে সঠিক। পারফরমেন্স ওরিয়েন্টেড সেইটা যেটার মধ্যে আমি ফার্স্ট পরীক্ষার মধ্যে জাস্ট পারফরমেন্স ওরিয়েন্টেড, সেটা যে আমার যে কোনো মতে হোক আমার ফার্স্ট পজিশনটা লাগবে, কিংবা যে কোনো মতে হোক আমার ডিস্ট্রিবিউশনটা লাগবে, সেটা হয়ে যাবে পারফরমেন্স ওরিয়েন্টেড। এক্সটেন্সিক্যালি মোটিভেট রিজনটা যখন বাড়া থাকবে, যদি রোহিণীর বোন বলতো তোমাকে আমি চকলেট দেবো, আমার বুকটা পড়ে নাও, কিংবা রোহিণীর মা বলতো যে অনেক ভালো করছো, পড়াচ্ছ তুমি, অনেক ভালো করছো, এই জন্য রোহিণী পড়ছে, তখন এক্সটেন্সিক্যালি মোটিভেশন হতো, এগুলো হবে না, এটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। Question number 26. Alternate conception and misconception held by children represent. Alternate conception কিংবা মিসকনসেপশন কি ইন্ডিকেট করে? ইনএবিলিটি টু লার্ন, বাচ্চা মানে শিখতে পারবে না, ইনএবিলিটি থাকবে তার মধ্যে, শেখার জন্য যোগ্য থাকবে না। না, অল্টারনেট কনসেপশন সেটা যে কিছু আমাদের মধ্যে ভ্রান্তি থেকে যায়। একটা বাচ্চা স্কুলে যাওয়ার সময় একটা শালিক পাখি দেখলো, দেখে বললো আজকে আমি একটা শালিক পাখি দেখছি, আমাকে স্কুলের মধ্যে পিটা হবে। একটা খালি কলসি দেখলো, কালি কলসি দেখে বললো আজ আমার কিছু না কিছু একটা বিপদ থাকবে। আপনি ঘর থেকে যখন বের হওয়ার সময় দেখবেন একটা খালি কলস, তখন বলবেন আজকে আমার কিছু না কিছু ক্ষতি হবে, আমার বাবার চোখটা কাঁপছে, আমার কিছু ক্ষতি হবে। এটা হচ্ছে মিসকনসেপশন কিংবা অ্যাল্টারনেট কনসেপশন, বা এটাকে অন্য নামে জানা যায় নাইভ কনসেপশন। এটা এই ধরনের কিছু একটা দেবে, যে একটা বাচ্চা জলের কালারটা বলছে গ্রিন, ব্লু, এইগুলি এইভাবে বলতেছে, এটা কি, এই কনসেপ্টটা কি? এটা হচ্ছে অল্টারনেট কনসেপশন কিংবা নাইভ কনসেপশন। কোনো সময় মিসকনসেপশন দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ অল্টারনেট কনসেপশন দেয়। ইনটুইটিভ আইডিয়াস অ্যাবাউট পার্টিকুলার কনসেপ্ট মানে যে কোনো একটা কনসেপ্টের প্রতি তার একটা ন্যাচারাল মিসকনসেপশন থাকতে পারে। অবশ্য অপশন 2 হচ্ছে সঠিক। ভেরিয়েশন এগুলি নয়, পার্মানেন্ট কনসেপশন এটা নয়। Next question number 27. Which of the following pedagogical strategies are effective in primary classroom? প্রাইমারি ক্লাসরুমের মধ্যে ভালো পেডাগজি কী হবে? স্ট্র্যাটেজিসগুলি ইউজ কনসেপ্ট ম্যাপস, একটা টপিকের প্রতি কনসেপ্ট ম্যাপ, এইভাবে যেমন আলো আছে একটা টপিক, এই আলোর সাথে কি কি আছে, লাইট, এগুলি আপনি লিখলেন, একটা কনসেপ্টের ম্যাপ বানালেন, অবশ্যই এটা ভালো থাকবে। মুভিং ফ্রম অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট, আপনি বাচ্চাদেরকে পড়াবেন, প্রথমে অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো পরে কনসেপ্ট, কনক্রিট না, যে জিনিসটা সামনে থাকবে প্রথমে কনক্রিট থেকে বাচ্চাকে অ্যাবস্ট্রাক্টের দিকে নিয়ে যেতে হবে, এটা হবে না। প্রভিশনিং অফ ডাইভার্স ম্যাটেরিয়াল, আপনি ফ্লো চার্ট ইউজ করতে পারবেন, আপনি পিকচার ইউজ করতে পারবেন, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন, এটা হবে। ইউজ অফ স্টোরিজ অ্যান্ড অ্যানেকডোটস, আচ্ছা একটা মানে বাচ্চাকে স্টোরিজ মাধ্যমে সেটা বোঝাতে পারেন, অবশ্যই এটা হবে। অপশন 1 and 3, 4, 1, 3, 4 অপশনটির মধ্যে আছে।
এটা এই ধরনের যখন কোয়েশন থাকে এটা সলভ করতে সহজ লাগে, কারণ যে কোনো একটা অপশন এলিমিনেট করা যায়। যেমন এই 3টাকে আমি 2টাকে এলিমিনেট করি, অপশন 1-এর মধ্যে 2 আছে, অপশন 3-এর মধ্যেও 2 আছে, অপশন 4-এর মধ্যে 2 আছে, একটা এলিমিনেট করে আমার আনসার বের হয়ে গেল। এই ধরনের কোনো কোয়েশনের মধ্যে একটা মানে টাইম বাঁচানোও যায়, আর এটা সলভ করতে একটু ভালো থাকে। আমার এই ধরনের কোয়েশন সলভ করতে বেশি ভালো লাগে, কারণ একটা এলিমিনেট করলে আনসারটা বার করা যায়। যদি আমি কোয়েশন নাও বুঝি একটা এলিমিনেট করে বের হয়ে যায়। নেক্সট question number 28. A primary teacher asks her students to write all the information at least 5 times in their notebook. This technique would be, একটা প্রাইমারি স্কুলের টিচার কি করছেন, যে ইনফরমেশনগুলো লিখেছেন বলেছেন তুমি এটা 5বার লেখো, এটা ভালো নয়। এই যে ধরনের এটা যখন দেখবেন যে 5বার প্র্যাকটিস করো, ম্যাথসের মধ্যে কোয়েশন থাকবে, এটা নেগেটিভ অপশন থাকবে। হাইলি ইফেক্টিভ সায়েন্স রিহার্সাল অ্যান্ড রিপিটেশন হেল্পস সিগনিফিকেন্টলি মিনিংফুল লার্নিং অফ কন্টেক্ট, এটা হবে না, ভালো মানে বোঝাচ্ছে এই ধরনের, এটা ভালো নয়। ইফেক্টিভ সায়েন্স রিপিটেশন অফ এনি ইনফরমেশন লেস দেন 5 টাইমস leads to immediate forgetting. Effective science more rehearsal is not suitable technique meaningful learning. এটাই হচ্ছে সঠিক, মানে এই যে রিহার্সালগুলো লার্নিংয়ের জন্য এত ভালো প্রভাব পড়ে না। অপশন 3টা হচ্ছে সঠিক। ইনএফেক্টিভ সায়েন্স রিহার্সাল কমপ্লেক্স মেথড নয় রিহার্সালের মত, এটা রেপিটেশন হয়ে যাবে। আর এটা রেপিটেশনটা বিহেভিয়ারিস্ট থিওরি, যেমন স্কিনার বলবেন এই কথাটা যে 5বার প্র্যাকটিস করে না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 29. হুইচ অফ দি ফলোয়িং আর ইফেক্টিভ প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস, এখানে প্রবলেম সলভিংয়ের কোনটি ভালো স্ট্র্যাটেজিস থাকবে? অ্যালগোরিদম মানে একটা সেট করেন যে প্রথমে স্টেপ 1টা হবে, এটা আমি সলভ করব, তারপরে স্টেপ 2 এটা আমি সলভ করব, এটা ঠিক আছে। হিউরিস্টিক, একটা পদ্ধতি কাম করছে না, আপনি আরেকটা পদ্ধতি ইউজ করছেন, আপনি বিভিন্ন মাল্টিপলভাবে তালিকা ঢুঁড়ছেন, অবশ্যই এটা হবে। খুঁজবিন করবেন। ট্রায়াল অ্যান্ড এররটা ভালো থাকে না। ফাংশনাল ফিক্সনেস, একটা প্রবলেম মানে এক জায়গায় আপনি আটকে গেছেন, একটা প্রবলেম আগে যেভাবে সলভ করেছেন ঠিক ওইভাবে আপনি আর কোনো দিশায় যেতে পারছেন না, এটা হচ্ছে ফাংশনাল ফিক্সনেস না পজিটিভ থাকে না। অপশন 1 and 2 হচ্ছে সঠিক, 1 and 2 হচ্ছে অপশন 2-এর মধ্যে। নেক্সট কোয়েশ্চন আর লাস্ট কোয়েশ্চন. Which one of these activities is not effective of making use of the previous knowledge of children further learning? যে কোনো একটা টপিক পড়াচ্ছেন, প্রিভিয়াস নলেজটাকে ইম্পর্টেন্ট দেবেন, তো বাচ্চার মস্তিষ্কটাকে আপনি অ্যাক্টিভেট করবেন, অবশ্য প্রিভিয়াস নলেজের সাথে রিলেট করে আপনি নিউ নলেজ দেবেন। রুট মেমোরাইজেশন, প্রথমে নেগেটিভ পেয়ে গেলাম, কখনো রুট মেমোরাইজেশন প্রিভিয়াস নলেজের মধ্যে থাকে না। ব্রেন স্টর্মিং, একটা বাচ্চা বিভিন্ন ধরনের মাথাটা আইডিয়া করতে পারে। ব্রেন স্টর্মিং হচ্ছে অর্নামেন্টেশন অফ আইডিয়াস, এটা আপনি ল্যাঙ্গুয়েজের মধ্যে পাবেন যে ব্রেন স্টর্মিংটা কী। যে কোনো একটা টপিকের প্রথম বা যে কোনো জিনিস লিখবেন, লেখার সবার প্রথম যে স্টেপ থাকবে সেটা প্রথম স্টেপ হবে ব্রেন স্টর্মিং। স্কিমা অ্যাক্টিভেশন, বাচ্চার যে মস্তিষ্কের মধ্যে স্কিমা আছে সেই স্কিমাটাকে অ্যাক্টিভেট করবেন। অবশ্য কনসেপ্ট ম্যাপিং আপনি বানাতে পারেন, কিন্তু রুট মেমোরাইজেশন নেগেটিভ, এটা হবে না। সো এখানে আমাদের একটা সেট কমপ্লিট হলো। আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টের মধ্যে জানাবেন। বাকি ক্লাসগুলো চ্যানেল থেকে দেখতে পারেন, কিছু সাজেস্ট করতে পারেন। যদি লাস্ট মুহূর্তের মধ্যে ম্যারাথনের মধ্যে অ্যাড করে দেব, আপনার যদি কিছু অসুবিধা থাকে কমেন্টের মধ্যে সাজেস্ট করবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।